আমার বাঁ দিকে হচ্ছে আরব সাগর, আমার ডান দিকে হচ্ছে বঙ্গোপসাগর, আর একদম সোজাসুজি হচ্ছে ভারত মহাসাগর। কন্যাকুমারী নামটা আমরা সকলেই কম বেশি জানি। ভারতের তামিলনাড়ু রাজ্যের দক্ষিণতম জায়গা এই কন্যাকুমারী বিভিন্ন কারণে ভারত তথা বিশ্ববাসীর কাছে সমাদৃত। তার অন্যতম প্রধান কারণ হিসেবে রয়েছে 1892 সালের 24শে ডিসেম্বর স্বামী বিবেকানন্দ ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু অর্থাৎ কন্যাকুমারীতে পৌঁছেছিলেন এবং সেখানে ত্রিবেণী সঙ্গমের সামনে তিনি 3 দিন ধরে মেডিটেট করেছিলেন তার শিকাগো সম্মেলনের আগে। পরবর্তীকালে সেখানে বিবেকানন্দ রক প্রতিষ্ঠা করা হয়েছে, যেটা কন্যাকুমারীর অন্যতম প্রধান আকর্ষণীয় স্থান। ভারতের দক্ষিণতম বিন্দু হচ্ছে ইন্দিরা পয়েন্ট, যেটা আন্দামান নিকোবর আইল্যান্ডে রয়েছে, কিন্তু ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম স্থান হলো এই কন্যাকুমারী, যার অন্য আরেকটা পরিচয় হচ্ছে কেপ কমোরিন। এখানে রয়েছে ত্রিবেণী সঙ্গম অর্থাৎ দুটি সাগর এবং একটি মহাসাগরের মিলন ক্ষেত্র অর্থাৎ বঙ্গোপসাগর, আরব সাগর এবং ভারত মহাসাগর। এছাড়াও কন্যাকুমারী সানরাইজ আর সানসেটের জন্যও কিন্তু বিখ্যাত। সব মিলিয়ে মিশিয়ে কন্যাকুমারী বাঙালি তথা ভারতবাসী তথা বিশ্ববাসীর কাছে একটা জমজমাট টুরিস্ট স্পট। কেউ কেউ কেরালা ট্রিপের সাথে কন্যাকুমারীটা ঘুরে নেয়, কেউ আবার শুধু কন্যাকুমারীও ঘুরতে আসে, কেউ আবার তামিলনাড়ু ভ্রমণের সাথে অ্যাড করে দেয় কন্যাকুমারী। আমরা হচ্ছি 3 নাম্বার দলে, অর্থাৎ আমরা তামিলনাড়ু ভ্রমণ শুরু করেছি রামেশ্বরম থেকে, তারপর গেছিলাম মাদুরাই, তারপর এখন ঘুরতে চলেছি কন্যাকুমারী। দুপুর 1:45 সময় আমরা মাদুরাই এমজিআর বাস স্ট্যান্ড থেকে গভর্নমেন্ট সিটিং বাসে উঠেছি এবং এখন আমরা যাচ্ছি কন্যাকুমারী। 210 টাকা করে টিকিটের দাম নিয়েছে মাদুরাই থেকে নাগেরকোয়েল বাস স্ট্যান্ড। এবার নাগেরকোয়েল থেকে আবার আলাদা বাস বা অটো করে আমাদের যেতে হবে কন্যাকুমারী। মাদুরাই থেকে নাগেরকোয়েল মাত্র 240 কিলোমিটার, আর যেতে আমাদের টাইম লাগবে মোটামুটি 5 ঘন্টা। প্রাইভেট বাস হলে 3-3.5 ঘন্টা লাগতো, কিন্তু ভাড়া নিত প্রায় 2,500-3 হাজার টাকা। সেখানে এই বাস নিচ্ছে দুজনের জন্য মাত্র 420 টাকা। যেখানে আমরা যাচ্ছি মানে নাগেরকোয়েল কিন্তু বেশ বড়সড় জমজমাট একটা শহর, মানে এটা কিন্তু তামিলনাড়ুর একটা টায়ার 2 সিটি। আর হ্যাঁ, শীতকাল বলে আমাদের এখন একদমই অসুবিধা হচ্ছে না, ওয়েদার খুব ভালো, তবে গরমকাল হলে কিন্তু এসি বাস প্রেফারেবল। আমরা সন্ধ্যে 6:47 নাগেরকোয়েলে নেমেছি। নাগেরকোয়েল থেকে 20 কিলোমিটার দূরে অবস্থিত কন্যাকুমারী বিচ স্টপেজে যাওয়ার জন্য আমরা লোকাল বাস নিয়েছিলাম, আর তাতে ভাড়া নিয়েছিল মাথা পিছু 16 টাকা করে। অ্যাট লাস্ট আমরা পৌঁছে গেছি কন্যাকুমারী। হোটেল চেক ইন করার পর আমরা বেরিয়েছি ডিনার করতে, প্লাস একটু আশপাশটা ঘুরে দেখার জন্য। হাঁটতে হাঁটতে চলে এসেছি কন্যাকুমারী বিচ। এখানে জায়গাটা খুব কম্প্যাক্ট, মানে প্রত্যেকটা পয়েন্ট যেরকম বিচ, সানরাইজ পয়েন্ট, মার্কেট, হোটেল সব কিছুই খুব কাছাকাছি। ট্যুরিজমের পাশাপাশি এখানকার বেশিরভাগ মানুষই বেছে নিয়েছেন মৎস্য জীবিকা, যার জন্য চারিদিকে এত নৌকা দেখা যাচ্ছে। ওইটা হচ্ছে বিবেকানন্দ রক, বিবেকানন্দ রকের পিছন থেকেই সানরাইজ হয়। এই হচ্ছে কন্যাকুমারীতে আমাদের হোটেল সুভিক্ষা। একদিনের জন্য রেন্ট নিয়েছিল 1800 টাকা। আমরা ঘুরে ঘুরে এখানে একটা বাঙালি হোটেলে এসেছি, মানে বাঙালি হোটেল বলতে এখানকার স্টাফরা সবাই বাঙালি। তো আমরা দুজনে একটা বাংলা মাছ অর্ডার করেছি, আর তার সাথে আমি অর্ডার করেছি রুটি আর কড়াই পনির, আর বিলিত অর্ডার করেছে একটা ভেজ মিল। সকাল 4:45, আর আমরা এখন যাচ্ছি সানরাইজ দেখতে কন্যাকুমারী বিচ থেকে। যদিও সানরাইজ হতে এখনো অনেক দেরি, তাও এত ভিড় হয়ে যায় ওই জায়গাটাতে যে ঠিকঠাক জায়গা পাওয়ার জন্য আমরা এখনই বেরিয়ে যাচ্ছি হোটেল থেকে। আর আমাদের হোটেল থেকে যে পয়েন্টটা সানরাইজের, একটা যথেষ্ট কাছে, হেঁটে
এই 150 মিটার মতন হবে। এটাই কন্যাকুমারী বিচ স্টপেজ। এখান দিয়ে সোজা গিয়ে হোটেল সিভিউ এর পাশ দিয়ে গেলেই সানরাইজ পয়েন্ট। আচ্ছা, এখানে জেলে কাকুরা সব মাছ ধরতে যাওয়ার প্রিপারেশন নিচ্ছে। ওইখান থেকে সূর্য উঠবে, আমরা এখনো ওয়েট করছি। এখনো মোটামুটি এখানে কেউ আসেনি, আমরা মোটামুটি ফার্স্ট। দূরে কেউ কেউ এসছে সানরাইজ দেখতে, কিন্তু এখনো অবধি সেই ভিড়টা হয়নি। মোটামুটি 5টা 5:30 করে আসল ভিড়টা আসবে। ভালোই হয়েছে আমরা আগে আগে এসেছি, ভালো জায়গা দেখে দাঁড়িয়ে পড়েছি, ভালো করে সানরাইজ দেখবো। হাই হোক। বিবেকানন্দ রকের ঠিক পাশে ব্রিজ দিয়ে কানেক্ট হয়েছে যে বড় মূর্তিটার সাথে। সেই মূর্তিটা হচ্ছে একজন তামিল কবি, আর নাম থিরুভাল্লুর। এটা 5 বছর আগে যখন আমি এসেছিলাম তখনও তৈরি হচ্ছিল, তবে তখন ব্রিজটা ছিল না। এখন জানি না ওটাতে যাওয়া যায় কিনা ব্রিজ দিয়ে, তো এখনো মনে হয় তৈরি হচ্ছে। যদি হয়ে গিয়ে থাকে তো যাবো আমরা। এই হচ্ছে বিবেকানন্দ রক। রাত্রিবেলায় এটা লাইট জ্বালানো থাকে, আর যখন ভোরের আলো ফুটে যায় তখন এই লাইট নিভিয়ে দেওয়া হয়। ঘড়িতে এখন সময় ভোর 5:48। প্রচুর মানুষ এসছে সানরাইজ এনজয় করতে, আর ট্রান্সফরমেশনও কিন্তু শুরু হয়ে গেছে। যদি আকাশে মেঘ না থাকে তাহলে তো দুর্দান্ত সানরাইজ দেখবই, আর যদি আকাশে মেঘ থাকার কারণে আমরা সূর্য দেখতে না পাই তাহলে কিন্তু অসাধারণ একটা ট্রান্সফরমেশন আমরা দেখতে পাবো। তো অসাধারণ সানরাইজ অথবা অসাধারণ ট্রান্সফরমেশন যেটারই সাক্ষী হই না কেন, সেটা এখন আমি ক্যামেরাবন্দি করতে চলেছি। সেই যে ভোরবেলায় দেখালাম যে জেলে কাকুরা মাছ ধরার প্রিপারেশন করছে, ওরাই এখন বোটে করে যাচ্ছে মাছ ধরতে। তো ওরা যখন মাছ নিয়ে ফিরবে তখন আমি সেই মুহূর্তটা ক্যামেরাবন্দি করার চেষ্টা করব। বিবেকানন্দ রকের আলো কিন্তু নিভে গেল, আস্তে আস্তে এবার দিনের আলো ফুটছে। আকাশে মেঘ থাকার জন্য আজকে সানরাইজটা ভালো করে দেখা যায়নি, কিন্তু ট্রান্সফরমেশনটা কিন্তু দুর্দান্ত এনজয় করেছি। ঠিক আগে যেমনটা বলেছিলাম যে চেষ্টা করব বোটে করে কি কি মাছ এলো সেগুলো দেখাতে, তো আমরা সেই জায়গায় চলে এসেছি। প্রত্যেক দিন সকালবেলায় এই সময় মাছের নিলাম হয়। আশেপাশে যত রেস্টুরেন্ট আছে, যত মাছ ব্যবসায়ী আছে, তারা এই নিলামে অংশগ্রহণ করতে আসে। এই যে বড় বড় চিংড়ি উঠেছে, এগুলো হচ্ছে বাংলা মাছ। এটা টাইগার ফিশ। আজকে অনেকটা ভোরে যেহেতু ঘুম থেকে উঠেছি তাই খুব টায়ার্ড হয়ে গেছি, আর এখন বিবেকানন্দ রকের এখানে প্রচুর লাইন। তাই এখন আমরা ঠিক করেছি একটু হোটেলে গিয়ে রেস্ট করে নেব, তারপর যখন ভিড়টা একটু কমবে বিবেকানন্দ রকের তখন আমরা ওখানে লাইন দেব। এখন 11:35 বাজে। আমরা সানরাইজ দেখতে ফিরে ঘুমিয়ে পড়েছিলাম এবং 4 ঘন্টা ঘুমিয়ে নিয়েছি, তো বেশ এনার্জিও পেয়েছি। আর তখন লঞ্চের জন্য মানে ভোরবেলা সবাই সানরাইজ দেখে এক ধাক্কা এসে লাইন দিয়ে দেয় ওই বিবেকানন্দ রকে যাওয়ার জন্য। শুরু হয় 8টায়, লঞ্চ শুরু হয় 8টায়, তো 6টা থেকে 8টা অবধি ওই লাইন বাড়তেই থাকে, কিন্তু কমে না, কারণ লঞ্চ শুরুই হয় না। এখন আমরা বেরিয়ে একটু দেখতে যাচ্ছি যে লাইনের কি কন্ডিশন। বিবেকানন্দ রকের জন্য লঞ্চে যে উঠবো সেইখানে টিকিট কাটতে এসে দেখলাম যে আজকে প্রচুর হাওয়া দিচ্ছে এবং ঢেউয়ে প্রচণ্ড কারেন্ট, সেই কারণে এখন লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। মানে আজকের দিনটাই আমরা চুজ করেছিলাম, আর আজকের দিনটাই বন্ধ। ব্যাড লাক। এই জান লাগের দিনই আসতাম। বিবেকানন্দ রকটা না যাওয়ার দরুন হাতে আমাদের এখন অনেক সময় রয়েছে, তো আগে আমরা লাঞ্চটা সেরে নেব এবং তারপর এখানকার মূল 3টে জায়গা আমরা ঘুরে দেখব। নাম্বার 1 হচ্ছে এক্সিবিশন অফ স্বামী বিবেকানন্দ, নাম্বার 2 গান্ধী মণ্ডপম, নাম্বার 3 ত্রিবেণী সঙ্গম, অ্যান্ড নাম্বার 4 সানসেট পয়েন্ট। তো এখন তো দুপুর 12টা বেজেই গেছে, আর আমরা লাঞ্চ করার জন্য রেস্টুরেন্ট খুঁজছিলাম। তো এখানে একটা বেঙ্গলি রেস্টুরেন্ট পেয়েছি, আমার বাংলা রেস্টুরেন্ট। তো ওখানে আমরা ঢুকছি এখন লাঞ্চ করতে। লাঞ্চে নিয়েছিলাম ভাত, ডাল, শুক্তো, একটা সবজি আর ডিমের ডালনা।
যারা এখানে শপিং করতে খুব ভালোবাসো তাদের জন্য কিন্তু এই জায়গাটা দারুণ। মানে ঝিনুকের কানের দুল, গলার হার থেকে শুরু করে বিভিন্ন রকমের জুয়েলারি রয়েছে। তো এখানে থালাও বিক্রি হচ্ছে। কেউ যদি নাগেরকয়েল থেকে বাসে করে কন্যাকুমারী আসে সেটা খুব ভালো অপশন, কারণ কেউ যদি অটোয় আসে 1000 টাকার উপর ভাড়া নেয়, বাসে এলে ভাড়া হচ্ছে 16 টাকা, 16 সরকারি বাস। এবার বাসগুলো ভালো, খারাপ না, আসতে লাগে 40 মিনিট থেকে 1 ঘন্টা। লাস্ট স্টপেজ কন্যাকুমারী। এবার এখানে একটা ক্যাচ আছে, সেটা হচ্ছে যে কন্যাকুমারী মানে কিন্তু কন্যাকুমারী বিচ নয়, কন্যাকুমারী বাস স্ট্যান্ড। সেটা কন্যাকুমারী বিচ থেকে অনেকটা দূরে। তো লাস্ট স্টপেজ মনে করে আরাম করে বসে গেলে হবে না। তো এখানে কন্যাকুমারী বিচ বা কন্যাকুমারী পুলিশ স্টেশন এই স্টপে নামতে হবে। এখানেই সামনে সব হোটেল পত্র এইটুকু জায়গার মধ্যে। তো যেখান থেকে বাসগুলো ডান দিকে, মানে নাগেরকয়েল থেকে কন্যাকুমারী আসার সময় কন্যাকুমারী পুলিশ স্টেশনে নামানোর পর বাসগুলো ডান দিকে ঘুরে যাচ্ছে। ডান দিকে না ঘুরে যদি স্ট্রেট যাওয়া যায় তাহলে স্ট্রেট বিচে গিয়ে ধাক্কা খাবে। অন দ্য ওয়ে ডান দিক বাঁ দিকে ইম্পর্টেন্ট কয়েকটা স্পট পড়বে। বাঁ দিকে পড়বে স্বামী বিবেকানন্দের ওপর একটা এক্সিবিশন হল আছে, আর ডান দিকে পড়বে তামিলনাড়ু গভর্নমেন্টের সার্কিট হাউস, যেখানে মিনিস্টাররা থাকে আর কি এসে। তো এখন আমাদের পেছনে ঠিক স্বামী বিবেকানন্দ এক্সিবিশন হল, গিয়ে দেখি কি আছে, আর সামনে সার্কিট হাউস। স্বামীজির পরিব্রাজক জীবনের বিভিন্ন ঘটনা বিভিন্ন জায়গায়, মানে তিনি যখন পরিব্রাজক হলেন তার পরের কথা, তার আগের কথা নিয়ে এখানে ব্যাখ্যা করা নেই, কিন্তু তারপরে তিনি কোন কোন জায়গায় গেছিলেন এবং তার জীবনের যে বিভিন্ন উল্লেখযোগ্য ঘটনা এখানে লেখা আছে। সময় নিয়ে পড়তে যদি কেউ চায় তার জন্য খুব ভালো লাগে পড়তে ছোটো ছোটো ঘটনা। কিন্তু হ্যাঁ, এগুলোকে আরও ডাইজেস্টেবল ফর্মে হয়তো মডেল বানিয়ে বা ছবি বানিয়ে আরও ভালোভাবে রাখা যেত। যেভাবে আছে সেইভাবে যদি ডাইজেস্ট করতে চায় পড়লে ভালো লাগবে। এই রাস্তাটা কিন্তু ভীষণ হ্যাপেনিং, যেটা স্বামী বিবেকানন্দ মেমোরিয়াল হল থেকে যাচ্ছে টুয়ার্ডস গান্ধী মণ্ডপমে। এই রাস্তাটাতে প্রচুর মার্কেট রয়েছে, ড্রাই ফ্রুটস থেকে শুরু করে ঝিনুকের দোকান, জামা কাপড়, হোয়াট নট, প্রচুর কিছু রয়েছে। কেউ শপিং করতে চাইলে এখান থেকেও করতে পারে। আমরা প্রায় পৌঁছেই গেছি গান্ধী মণ্ডপমের কাছাকাছি। প্রচণ্ড রোদ্দুর আর টাইম মোটামুটি এখন 4:45। ত্রিবেণী সঙ্গমের তীরে অবস্থিত গান্ধী মণ্ডপম 1956 সালে গান্ধীজিকে উৎসর্গ করে তৈরি করা হয়েছিল। গান্ধীজির পরলোক গমনের পর দেশের বিভিন্ন স্থান থেকে তার চিতাভস্ম বিসর্জন করা হয়, যার মধ্যে একটি স্থান হলো কন্যাকুমারী। সেই চিতাভস্ম বিসর্জন করার আগে কিছুদিন এখানে রাখা হয়েছিল। পরবর্তীকালে এই জায়গা গান্ধী মণ্ডপম হিসেবে তৈরি হয়। এটি একটি মিউজিয়াম বলা যেতে পারে, যেখানে গান্ধীজির জীবনের বিভিন্ন কর্মধারা তুলে ধরা হয়েছে। এই গান্ধী মণ্ডপমের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হচ্ছে ঠিক যে জায়গায় গান্ধীজির চিতাভস্ম রাখা হয়েছিল ঠিক সেই জায়গায় প্রতি বছর 2 অক্টোবর অর্থাৎ ওনার জন্মবার্ষিকীর দিন সূর্যের আলো ঠিক ওই জায়গায় এসে পড়ে। এখানকার টাইমিং হচ্ছে সকাল 7টা থেকে সন্ধ্যে 7টা অবধি, আর কোনো রকম কোনো এন্ট্রি ফি এখানে নেই। গান্ধী মণ্ডপমের একদম পেছন থেকে খুব সুন্দর সমুদ্রের একটা ব্যাকড্রপ পাওয়া যায়। এখান থেকে সানসেট ভিউ খুব সুন্দর লাগবে। আমরা এখন গান্ধী মণ্ডপম থেকে যাচ্ছি ত্রিবেণী সঙ্গমের দিকে। এই যে রাস্তাটা, এটা ভীষণ জমজমাট আর কালারফুল একটা রাস্তা। বহু মানুষ দূর দূরান্ত থেকে আসেন ত্রিবেণী সঙ্গমে স্নান করতে। প্লাস এখানে রয়েছে প্রচুর দোকান পাট, খাওয়ার দাওয়ারের জায়গা, ফুচকা স্টল, ভুট্টা এটসেট্রা বহু জিনিসের স্টল। সব মিলিয়ে মিশিয়ে এই ত্রিবেণী সঙ্গমের জায়গাটা খুব জমজমা। আর এখান থেকে দেখা যাচ্ছে দূরে বিবেকানন্দ রক আর তামিল কবি থিরুভাল্লুভারের স্ট্যাচু। বঙ্গোপসাগর আর একদম
মহাসাগর। এই জায়গাটা হচ্ছে এই তিনটে মহাসাগরের মিলন ক্ষেত্র। ভীষণ সুন্দর লাগছে এখানকার অ্যাম্বিয়েন্স। এখন আমরা ত্রিবেণী সঙ্গম থেকে হাঁটতে হাঁটতে যাচ্ছি গান্ধী মণ্ডপমের পিছনে একটা অলিখিত জায়গায়, যেখানে পাথরের ওপর বসে আমরা ওখান থেকেই দেখব সানসেট, কারণ আমাদের মনে হয়েছে কন্যাকুমারীর বেস্ট সানসেট ওখান থেকেই দেখা যাবে। আর সানসেট কিন্তু শুরুও হয়ে গেছে। লেটস এনজয় দ্য সানসেট। আমরা আগেরবার যখন কন্যাকুমারীতে এসেছিলাম তখন এই লজটাতেই ছিলাম, ত্রিবেণী ট্যুরিস্ট হোম। তো এখন 6:45 বাজে সন্ধে, আমাদের মোটামুটি কন্যাকুমারী ট্রিপ ইজ ওভার। এখন আমরা এখানে দাঁড়িয়ে আছি ত্রিবেণী হোটেলের সামনে, সেখান থেকে আমাদের ব্যাঙ্গালোরের বাস ছাড়বে, মানে ওখানে আসবে বাসটা। আচ্ছা, এখানে বোর্ডিং পয়েন্ট ভুলভাল লেখা থাকে। হ্যাঁ, এখানে আমাদের বোর্ডিং পয়েন্ট লেখা ছিল ত্রিবেণী ট্যুর অ্যান্ড ট্রাভেলস, তো আমরা ভেবেছি সেটা অফিসের অ্যাড্রেস। হ্যাঁ, এবং অফিসে জিজ্ঞেস করেছি, এত পথ বলেছে হ্যাঁ এখানে। ওটা কিন্তু অন্য দিকে পুরো, আর ত্রিবেণী হোটেল হচ্ছে উল্টো দিকে, প্রায় 250 মিটার অন্যদিকে। হ্যাঁ। বেসিক্যালি লোকেশনটা যেটা হোপফুলি এই বাসটা এখানে মানে মোস্টলি সব বাসই এদিকেই আসবে। জানিয়ে রাখছি কনফিউশন হলে, হোটেল সঙ্গম বলে একটা হোটেল আছে, রেস্টুরেন্ট, যে মেন রাস্তা যেটা দিয়ে বাস চলাচল করে, যেটার উপর নাম যেটার সামনে কন্যাকুমারী পুলিশ স্টেশন রয়েছে, ওই রোডের উপর, কেপ রোড। সেই কেপ রোডের ওপরই হোটেল সঙ্গম, তার অপোজিটে হচ্ছে হোটেল ত্রিবেণী। তো দুটো ল্যান্ডমার্ক মিলিয়ে নিতে হবে, হোটেল সঙ্গম তার অপোজিটে হোটেল ত্রিবেণী। ওর সামনে থেকেই এইসব দূরের বাসগুলো কারণ ছাড়ে। এই ত্রিবেণী হোটেলের বাইরে একটা বড় পার্কিং স্পেস আছে, ওখানে এসে দাঁড়াবে বাস, ভদ্রভাবে তুলে নিয়ে যাবে। আমাদের বাস চলে এসছে, শর্মা ট্রান্সপোর্টের বাস। তো এখন বাস স্ট্রেট যাচ্ছে কন্যাকুমারী থেকে যাবে নাগেরকয়েল, তারপর স্ট্রেট ব্যাঙ্গালোর বেরোবে, সম্ভবত 3টে রাজ্য ক্রস করবে। আমার মনে হয় পার্শিয়ালি কেরালাকেও ক্রস করে তামিলনাড়ুতে আবার ঢুকবে, তারপর স্ট্রেট কর্ণাটক। এখন ঘড়িতে সময় সন্ধ্যে 7:15, প্রায় মিনিট 15 হয়ে গেছে যে বাস ছেড়ে দিয়েছে ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে ফ্রম কন্যাকুমারী। তো এবারের মতন আমাদের তামিলনাড়ু ভ্রমণ সম্পন্ন হলো, সুষ্ঠুভাবে সম্পন্ন হলো। স্টার্ট করেছিলাম পন্ডিচেরি থেকে, তারপর রামেশ্বরম, মাদুরাই, আর তারপর কন্যাকুমারী দিয়ে শেষ করলাম। এখন আবার ব্যাক টু হোম, ব্যাক টু ওয়ার্ক। নেক্সট আবার দেখা হবে নতুন কোনো একটা ব্লগে, ততক্ষণ তোমরা নেক্সট এপিসোড দেখতে থাকো।